শহরের নাম বারাণসী। গঙ্গা নদীর দুটো উপনদী বরুণা এবং উশি থেকে উদ্ভূত, যার মাঝখানে এটি অবস্থিত। ঐতিহাসিকভাবে শহরটি হিন্দুদের কাছে কাশী নামেও পরিচিত, যার অর্থ ঔজ্জ্বল্যতা, যা শহরটিকে আলোর শহর হিসেবে উপাধি দেয়। হিন্দু ঐতিহ্য অনুসারে বারাণসী হল বিশ্বের প্রাচীনতম শহর। হিন্দুদের জীবন ও মৃত্যুর একটি চক্রাকার দৃষ্টিভঙ্গি রয়েছে। বিশেষ করে বারাণসীতে এই চক্রটি আশ্চর্যজনকভাবে স্পষ্ট এবং সর্বব্যাপী। একদিকে বয়ে চলেছে গঙ্গা, আর তার পাড়ে বিশ্বনাথের বাসস্থান। তার পাশেই রয়েছেন দেবী অন্নপূর্ণা। উত্তর ভারতের এই জনপদ বহু প্রাচীন। বয়ে যাওয়া সময়ের অভিঘাতে চেহারা হয়তো বদলেছে, কিন্তু এখনো মাহাত্ম্যে একই রয়ে গিয়েছে কাশী বারাণসী। আমার মূলত বেনারসের প্রতি ভালোবাসা জন্মেছে ছোট থেকে সত্যজিৎ রায়ের সিনেমাগুলি দেখার পর থেকে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলিতে বারাণসীর সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে উনি এমনভাবে তুলে ধরেছেন, যা আমাদের মনে একটি দাগ কেটে রেখে যায়। বারাণসীতে ৭০টির বেশি ঘাট রয়েছে। বারাণসীর ঘাটগুলি হল নদীর ধারে অবস্থিত সিঁড়ি, যা গঙ্গার পবিত্র জলে পৌঁছয়। কাশীর ঘাটগুলোতে আপনি সমৃদ্ধ ইতিহাস এবং আধ্যাত্মিকতার উপস্থিতি অনুভব করতে পারেন। দশাশ্বমেধ ঘাট হল বারাণসীর প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট। এটি বিশ্বনাথ মন্দিরের কাছে অবস্থিত। ঘাটটির সাথে দুটি হিন্দু কিংবদন্তি যুক্ত রয়েছে। প্রথমটির মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানানোর জন্য এটি তৈরি করেছিলেন, এবং অন্য মতে ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। গঙ্গা আরতি সূর্যাস্তের পরই এই গঙ্গা আরতি শুরু হয়ে যায়। প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়। গ্রীষ্মকালে দেরিতে সূর্য অস্ত যাওয়ার দরুন এটি 7টায় এবং শীতকালে এটি প্রায় 6টায় শুরু হয়ে যায়। অনুষ্ঠানটি দেখতে প্রতিদিন সন্ধ্যায় শত শত মানুষ ঘাটে ভিড় করে। মণিকর্ণিকা ঘাট দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। হিন্দু ধর্মমতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম উদ্ভূত হয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে। তাহলে এবার চলো আমরা আমাদের চোখ দিয়ে কিরকমভাবে বেনারসকে দেখলাম সেটাই আমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। ট্রেন থেকে নামার পর একটি গাড়ি করে আমরা তো গোধুলিয়া মোড় অবধি চলে আসি। যথারীতি আমরা সারা রাতের ক্লান্তি ভোলাতে 1 কাপ করে চা নিয়ে যখন বসলাম, ঠিক তখনই আমাদের চোখে পড়ল চায়ের দোকানে তৈরি হওয়া এই মালাই টোস্টি। আমরা সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম। এটি খেতে খেতেই আমরা আমাদের গুগল ম্যাপে খোঁজ করতে থাকা হোটেলটি খুঁজে পেয়ে গেলাম। হোটেলটি আমরা আগে থেকেই বুক করেই গেছিলাম কলকাতা থেকে। হোটেলটি ছিল ভৈরবী ঘাটের একেবারেই ওপরে অবস্থিত। থেকে এই দৃশ্যটি দেখার পর আমাদের শরীরের যত টায়ার্ডনেস ছিল সব যেন কেটে গেল। তবে হ্যাঁ, যাদের পায়ের খুবই সমস্যা আছে তাদের এই হোটেলটি পৌঁছতে বেশি বেগ পেতে হবে। হোটেলে পৌঁছে আমাদের ফ্রেশ হতে হতে 4টে সাড়ে 4টে বেজে গেছিল। তারপর আমার দাদা বৌদিরা সার্চ করে বের করেছিল আমাদের হোটেলের কাছাকাছি একটি ক্যাফে রয়েছে, যেটির নাম ছিল শ্রী ক্যাফে। সেই ক্যাফেতে আমরা সবাই মিলে গেলাম, আর ওখানে আমরা অর্ডার করেছিলাম একটি করে ভেজ থালি। সেই থালিতে খাবার দাবারের পরিমাণ এতটাই বেশি যে আমি তো খেতেই পারিনি, উল্টা আমারটাও অর্ককে খেতে হয়েছে। ক্যাফেটির অ্যাম্বিয়েন্স ছিল খুবই সুন্দর। দেখতে পাচ্ছ এই ছবিগুলো কি সুন্দর। এগুলো দেখতে দেখতে আর গল্প করতে করতে আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। আমাদের সেদিনের শিডিউলের মধ্যে ঠিক ছিল হচ্ছে আমরা নৌকা করে ঘাট পরিদর্শন করব আর গঙ্গা আরতি দেখব। গা হাত পায়ে প্রচণ্ডই ব্যথা ছিল, কারণ সারা রাতের জার্নি, তারপরে এই এত দূর হেঁটে হেঁটে হোটেলে আসা,
তারপরে আবার গিয়ে লাঞ্চ করতে যাওয়া। আর ওখানে আমি যেটা দেখলাম সবটাই পায়ে হেঁটে, আর রিক্সা করলেও সে যা ভাড়া নেয় তার থেকে হেঁটে চলে যাওয়া অনেক বেটার। ভৈরবী ঘাট থেকে আমরা এই নৌকাটি ভাড়া করেছিলাম। পার হেড মনে হচ্ছে 100 টাকা করেছিল, আমার ঠিক এখন মনে নেই, কারণ মনে না থাকারই কথা। আমি সেই সময় যা করছিলাম, না না নৌকোয় উঠবো না, গঙ্গায় যাব না, আমার ভয় করছে, তাও জোর করে সবাই মিলে আমাকে ওই নৌকাটাতে তুলেছিল। তারপরে উঠে কিছুক্ষণ যাওয়ার পর থেকে যখন আমি ইউজ টু হয়ে গেলাম, দেখলাম যে না, না এসে খুবই বড় ভুল করতাম। তারপরে আমরা এরকম করে ছবি তুলতে তুলতে মেমোরিজ ক্রিয়েট করতে থাকলাম। আমার তখনও এতটাই ভয় করছে যে এই লাইফ জ্যাকেট পরে যতই বাজে ছবি উঠুক, আমি লাইফ জ্যাকেটগুলো কিন্তু একদমই ছাড়ছিলাম না। শেষের দিকে যখন আমরা আরতি দেখতে শুরু করি, তখন ভাবলাম যে যাকগে, আর কী হবে, এতক্ষণ তো রইলাম, এতক্ষণ তো ভয় লাগলো না, এবার বরং খুলেই ফেলি লাইফ জ্যাকেটগুলো। তখন খুলে ফেলার পর যখন এই বোধোদয়টা হলো, তখন প্রায় সন্ধে নেমে গেছে, তাই খুব একটা বেশি ছবি আমার নেই। এবার আস্তে আস্তে দশাশ্বমেধ ঘাটের কাছে নৌকোটি নিয়ে যেতে লাগলো, কারণ ওখানে আমরা গঙ্গা আরতি দেখব। তাই যখন গিয়ে দশাশ্বমেধ ঘাটে পৌঁছলাম, দেখলাম ও বাবা, আমরা বেশ কিছুটা যেহেতু দেরি করে নৌকা করে ঘাট পরিদর্শনে বেরিয়েছিলাম, তাই আমাদের লাইনটিও সেইভাবেই দূরেই পড়েছে। যাই হোক, ওখান থেকে বসেও আমরা ভালো করেই আরতি দেখতে পাচ্ছিলাম। আরতি দেখার পর আমরা ঠিক করেছিলাম কাল ভৈরবের মন্দিরে যাব, কিন্তু রামনবমীর একটি মিছিল বের হয়ে যাওয়ার দরুন আমরা সেখানে গিয়ে উঠতে পারিনি। গঙ্গা আরতি দেখার পর আমরা কিছু কেনাকাটি করতে গেলাম, তার সাথে খেলাম চা এবং সন্ধেবেলার কিছু স্ন্যাক্স। এবার আসা যাক বেনারসের তৃতীয় দিনের গল্পে। তৃতীয় দিনটা সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম ভীষণ রোদ, তাই আমি আর অর্ক কোথাও বেরোতে চাইলাম না। তাই আমরা বেনারসে বসে জোম্যাটো থেকে পাঞ্জাবি থালি অর্ডার করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবাই বলল যে আমরা আজকে হনুমান মন্দির এবং দুর্গা মন্দির দর্শন করব। তাই একটু সাজগোজ করে নিলাম। ওখানের ওয়েদারটা এমনই, স্কিনগুলো এত ডিহাইড্রেটেড হয়ে গিয়ে ড্রাই লাগছিল দেখতে, তাই আমি বারবারই সেটাফিলের ওই ময়েশ্চারাইজারটা ইউজ করছিলাম। আর আমি বেশি কিছু মেকআপ ক্যারি করিনি, জাস্ট একটা ফাউন্ডেশন আর এই একটা মাস্কারা, কাজল আর একটা হচ্ছে লাইনারের সেট, যেটা সুইস বিউটির সেটটা পাওয়া যায়, ওটা ক্যারি করেছিলাম। আর আমার একটা ডিপ কালারের লিপস্টিক আছে, ওটা দিয়ে আমি কন্ট্রোল করে নিয়েছিলাম। আর যে একটা লিপস্টিক নিয়ে গেছিলাম রেড কালারের, ওইটা দিয়েই আমি ব্লাশ অ্যাপ্লাই করছিলাম। তারপরে আমি কিছু ছবি তোলার জন্য, মূলত একজন বাঁশি বাজাচ্ছিলেন, আমি খেতে খেতে সেই আওয়াজটি শুনতে পাচ্ছিলাম, আর তার সাথে তানপুরার আওয়াজ পাচ্ছিলাম, তাই ওইটাকে কেন্দ্র করেই আমি এই ঘাটে গেছিলাম। এরপরে বাড়ির সবাই তাড়া দেওয়ায় আমি কিছু ছবি তোলার পর এবং ভিডিও করার পর আমরা রওনা দিলাম হনুমান মন্দিরের উদ্দেশ্যে। আর হনুমান মন্দির বা দুর্গা মন্দির যেখানেই যাওয়া হোক না কেন, গোধুলিয়া মোড়ে আমাদের সবাইকেই আসতে হবে, তাই ওইটা আমরা পায়ে হেঁটেই আসছিলাম। গোধুলিয়া মোড় থেকে আমরা হনুমান মন্দির যাওয়ার জন্য দুটি অটোর ব্যবস্থা করলাম। ওটিতে করেই আমরা গেলাম হনুমান মন্দিরের উদ্দেশ্যে। ওখানের কোনো ভিডিও বা ফটো নেই, কারণ ওখানে তো ফোন জমা রেখে ভেতরে ঢুকতে হয়। তোমরা যারা গেছো তারা সবাই জানবে এই ব্যাপারটা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যাই দুর্গা মন্দিরে, কিন্তু তখন মনে হয় কিছু একটা অকেশন ছিল, সেই জন্য আমরা দুর্গা মন্দিরে আর ঢুকতে পারিনি। তার পরের দিন আমরা সবাই মিলে ঠিক করি যে একটি গাড়ি ভাড়া করে সারনাথে যাওয়া যাক, কিন্তু ভীষণ গরম, এতই গরম লেগেছে যে আমার শরীরই খারাপ হয়ে গেছিলো পুরো। সারা দিন মাথার যন্ত্রণা করেছে, সেদিন সারা রাত্রিরও মাথার যন্ত্রণা করেছে। আর পায়ে তো ব্যথার কথা আর বলারই দরকার নেই, এত যন্ত্রণা। তারপরে সারনাথে যাওয়ার আগে আমরা একটি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, সাত্বিক বলে রেস্টুরেন্টটার নাম সামথিং। তো আমরা একটা দুটো থালি অর্ডার করেছিলাম, দুটো বলতে সবার জন্য একটা একটা করে অর্ডার করেছিলাম, কিন্তু 2 রকমের থালি অর্ডার করেছিলাম।
সারনাথে ওখান থেকে কিছু এরম ছোট ছোট পাথরের জিনিস বাড়ির লোকের জন্য গিফটের আইটেম হিসেবে কিনে এনেছিলাম। তারপরে সারনাথ থেকে ফিরে আসার পর আমার তো শরীরটা খারাপই ছিল সারাদিন। তারপরে আমার ভাইজি মানে সুইটি নিয়ে এলো হচ্ছে এই কাশি চাট ভাণ্ডার থেকে এই টোম্যাটো চাট। এই চাটটি খেয়েই রাত্রিবেলা আমি আমার ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম, আর কিছু খাইনি। এবার আসি বেনারসের শেষ দিনের গল্পে। ঠাকুর যখন চায় তখনই সেটা হয়, এটা কিন্তু আমরা শুনেই থাকি। এটাও আমাদের সাথেই ঘটেছিল, কারণ আমরা প্রথম দিন থেকেই ভাবছি আজকে মন্দির যাব, কালকে মন্দির যাব, আলটিমেট হয়ে ওঠেনি। আমাদের হয়তো ঠিক করাই ছিল যে আমরা ফেরার দিনকেই মন্দির যেতে পারবো। সবাই মিলে চলে গেলাম মন্দির দর্শন করতে। বাবা বিশ্বনাথের দর্শন ভালোভাবেই হলো। আর মন্দিরটি দেখে তো আমি হাঁ হয়ে গেছি, কারণ আমি 7-8 বছর আগে একবার বেনারস এসেছি এবং মন্দিরটি দর্শন করেছি। তখনকার মন্দির আর এখনকার মন্দিরের মধ্যে অনেক পার্থক্য। আর মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। কিন্তু খিদেও পেয়েছে, কারণ ব্রেকফাস্ট করে যাওয়া হয়নি। ব্রেকফাস্ট সারার পর আমার বাবা আর আমি দুজনে মিলে দেখতে পেলাম এই বেনারসি পান সেন্টারটা। তো বেনারস গেছি আর বেনারসি পান খাবো না তা তো হয় না, তাই আমরা সবাই মিলে খেতে শুরু করলাম একটা একটা করে বেনারসি পান। পানটা অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে, যেটা এখনও মনে হচ্ছে যেন মুখে লেগে আছে আমাদের। পান খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা রিক্সা নিয়ে আমরা চলে এলাম আবার সেই গোধুলিয়া মোড়ে। ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা হোটেলের উদ্দেশ্যে পৌঁছে গেলাম। তারপরে আমাদের ব্যাগপত্র গুছিয়ে কিছু খাবার দাবার প্যাক করে, কারণ আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা, তো ট্রেনে নিয়ে যাওয়ার জন্য খাবার দাবার গুছিয়ে নিয়ে আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু তার আগে আমাদের কেনাকাটি কিন্তু তখনও শেষ হয়নি। আমরা লাস্ট মোমেন্ট অবধি কিনে যাচ্ছি, আমি, আমার মা, মৌমিতাদি মানে আমার বৌদি, আরও সবাই কিনে যাচ্ছি আমরা। শুধু কেনাকাটি করার পর আমরা বেনারসকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আমরা ট্রেনের সময় অনুযায়ী বেশ কিছু ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম স্টেশনে, কিন্তু গিয়ে দেখলাম ট্রেনটা লেট আছে। ঠিক আছে, সেটা নর্মাল ব্যাপার, ট্রেন লেট থাকতেই পারে। তারপরে আস্তে আস্তে যত সময় যেতে লাগলো দেখলাম ট্রেনটা কনস্ট্যান্ট লেট হতেই থাকছে। হতে হতে সেই ট্রেনটা এসে পৌঁছলো রাত্রি 1:30টার সময়। ভাবো খালি আমাদের অবস্থাটা কি হচ্ছে সবার। আমরা সেই ওয়েটিং রুমে গিয়ে বসেই আছি। বসে থাকতে থাকতে তো হাঁপিয়ে উঠেছি আমরা। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে রাত্রি 1:30টার সময় ট্রেনে উঠলাম। আর ট্রেন জার্নিটা ভালোই কেটেছিল। ট্রেনে নানান রকমের লিট্টি খাবার দাবার উঠছিল। আর সকালের যে জলখাবার ব্রেকফাস্টেও রাদার আমি খেয়েছি হচ্ছে লিট্টি আর ইডলির মধ্যে খালি গোলাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিট্টি। ওখানে কিরকম রুটির মতন লিট্টি দিচ্ছিল, তার চাটনিটা যা ঝাল আর বলার কথা নয়। কি করব বোরিং লাগছিল, তাই সুইটি আর আমি মিলে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছিলাম। সিরিজ দেখার পরও তখনও সময় কাটছে না। ট্রেনের বাইরে বিকেল হয়ে গেছে। দেখতে দেখতে আস্তে আস্তে সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা নামলো, আর আমাদের ট্রেনটাও হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছলো। ওখান থেকে ক্যাব বুক করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে এই সারা ট্রিপের জামা কাপড় এইবার আনপ্যাক করছি। চলো, ভ্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতন টাটা, দেখা হবে পরের কোনো ভ্লগে। তো বাই, সবাই ভ্লগটা দেখে আমাকে জানিও কেমন হয়েছে। ওকে।